2025 সাল শেষ হতে এখনো 2 মাস বাকি আছে। এর মধ্যেই আরআরবি থেকে একটা বড় ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ হয়েছে। আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেল। এটা শর্ট নোটিফিকেশন 1 মাস আগেই রিলিজ করেছিল। তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম যে শর্ট নোটিফিকেশন এসেছে, ডিটেলস নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই আসবে। তো ফর্ম ফিল আপ তো তোমরা অবশ্যই করবে, সেই নিয়ে তো কোনো কথা নেই। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে যে জিনিসগুলো আমাদের জানতেই হবে, না হলে আমাদের পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আজকে আলোচনা করব। আর এই নোটিফিকেশনটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা তোমরা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। ফর্ম ফিল আপ করার আগে আমার কাছে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, যে তোমরা নোটিফিকেশনটা ভালো করে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করো। তো চলো দেখা যাক কি ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানতেই হবে। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। নোটিফিকেশন নাম্বারটা দেখে নাও, CEN 062025। তো এই নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড করে তোমরা ভালোভাবে একবার দেখে নিও। আমি পেজ নাম্বারগুলো বলে বলে কোথায় কোন পেজ নাম্বারে কি পাবে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা নিজেরাও একবার দেখে নেবে। আচ্ছা, একদম প্রথমে আমরা চলে যাব পেজ নাম্বার 4। দেখো এইখানে পেজ নাম্বারটা তোমরা দেখতে পাবে। পেজ নাম্বার 4-এ একদম ওপরে চলে আসছে যে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে। দেখে নাও, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই যে 21/10/2025। 21/10/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন। আর ক্লোজিং ডেট অফ সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন 20/11/2025, মানে 21 অক্টোবর থেকে স্টার্ট হবে আর 20 নভেম্বর অবধি তোমার ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট দেখে নাও 22/11, মানে তোমার নভেম্বরের 22 তারিখ অবধি তুমি পেমেন্ট করতে পারবে বা জমা দিতে পারবে। আর যদি কিছু কারেকশন করার দরকার হয় বা কিছু মডিফিকেশনের দরকার হয়, সেই পোর্টালটা চালু হবে তোমার 23/11 থেকে 2/12 অবধি। এবং এর পরে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এবং এখানে ক্লিয়ারলি লেখা আছে, দেখো দেখো তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তোমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি না কারোর আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে নতুনভাবে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আরআরবি চুজ করতে হবে। সেইটা কিন্তু তুমি আর পরে মডিফাই করতে পারবে না বা কোনোভাবেই কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা লেখা আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড চুজ এন আরআরবি ক্যান নট বি মডিফাইড। ধরো তুমি আরআরবি কলকাতা চুজ করেছো, পরে কিন্তু ওটা আরআরবি মুম্বাই আর হবে না, সেটা তোমার একবারই হবে। বাট তোমার ফর্ম ফিল আপের সময় কোনো ইনফরমেশন দেওয়ার সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা তুমি পরে আবার চেঞ্জ করতে পারবে। তার ডেট হচ্ছে 23/11/2025 থেকে 2/12/2025। ঠিক আছে, ওকে। তো চলো তারপরে কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এইখানে মানে 4 নম্বর পেজেরই একটু নিচের দিকে এলে এখানে পে কমিশনটা দেওয়া আছে। কি কি পোস্ট দেওয়া আছে দেখে নাও, 6টা পোস্ট। এই পোস্টগুলোর এগেনস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। আর এখানে দেখে নাও কোন ক্যাটাগরিতে পড়ছে এটা, পে লেভেল 6 নাকি পে লেভেল 4, পে লেভেল 5। দরকার হলে আমি পরে এই পে লেভেল নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এবং ইনিশিয়াল কোন পোস্টের এগেনস্টে বেসিক পে বা ইনিশিয়াল পে কত সেটা কিন্তু লেখা আছে। কোন পোস্টের এগেনস্টে তোমার ইনিশিয়াল পে কত, এইটা কিন্তু ইনিশিয়াল পে। এই যে যেমন তোমার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এর ইনিশিয়াল পে লেখা আছে দেখো 35,400, এটা বেসিক পে। এইটা কিন্তু তোমার গ্রস স্যালারি নয়, ফাইনাল স্যালারি নয়, কারণ এইটার সাথে তোমার ডিএ যোগ হবে, এইচআরএ যোগ হবে, ট্রাভেল অ্যালাউন্স যোগ হয়ে তোমার ফাইনাল স্যালারি আসবে। এটা হচ্ছে বেসিক পে, ঠিক আছে। আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড এবারে দেখো সেটা হচ্ছে কি, মেডিকেল স্ট্যান্ডার্ড মানে মেন হচ্ছে তোমার চোখ পরীক্ষা হবে। সেখানে তুমি যেইটা পাস করবে সেটাই কিন্তু হবে। মানে আমরা যখন ফর্ম ফিল আপ করবো আমাদের আগেই ভালো করে জেনে নিতে হবে আমি মেডিকেলের কোন স্ট্যান্ডার্ডে আছি এবং আমি কোন পোস্টের জন্য এলিজেবল, সেইটা কিন্তু তোমাকে আগে একটুখানি ভালো করে জেনে নিতে হবে। এবং এজ এখানে দেওয়া আছে, দেখে নাও, 18 থেকে 33 বছর। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের এজ লেখা আছে। এবারে রিল্যাক্সেশন আছে তোমার ওবিসি,
SC ST এদের ক্ষেত্রে তোমার রিল্যাক্সেশন আছে। আর এটা জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 33 বছর বয়সী যারা, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে কোন পোস্টের এগেনস্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে, অল আরআরবি মিলিয়ে কিন্তু। আর তোমার ইন্ডিভিজুয়াল ভ্যাকেন্সি মানে আরআরবি কলকাতার জন্য কোন পোস্টে কত ভ্যাকেন্সি, শিলিগুড়িতে কত, মালদাতে কত, এইটা তোমরা শেষের দিকে পাবে। সব মিলিয়ে দেখে নাও, এখানে লেখা আছে 5,810। 5,810 হচ্ছে তোমার টোটাল ভ্যাকেন্সি। ওকে, তো এইটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 4-এ। আমি পরে এই সমস্ত পোস্টগুলো নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো তোমরা একটুখানি দেখে নিও। তার মধ্যে 2 নম্বর পয়েন্টে ডিটেলসে লেখা আছে, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে পজেস অ্যান্ড ফুলফিল all the prescribed educational qualification for the post on or before the closing date for submitting applications against the CEN. Candidates waiting for final result of prescribed educational qualification are not eligible to apply। মানে যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেল, তাই যেদিনকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট ক্লোজ হচ্ছে তার আগে অবধি যেন তোমার কাছে ফাইনাল ইয়ারের রেজাল্ট হাতে থাকে, মানে তুমি যে পুরোপুরি গ্র্যাজুয়েট সেই রেজাল্ট যেন তোমার হাতে থাকে ওই ডেটের, লাস্ট ডেটের আগে অবধি, তবেই কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যে তুমি এখন ধরো ফাইনাল ইয়ারে পড়ছো, হয়তো তোমার 2 মাস পরে রেজাল্ট আসবে, তাহলে কিন্তু তুমি এলিজিবল নয়, এখানে ক্লিয়ারলি লেখা আছে। আর তাহলে তুমি পড়ে যাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, সেটার ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, সেটাও আসবে পরে। বাট এটা গ্র্যাজুয়েট লেভেল, তার মানে ফর্ম ফিল আপ করার আগে তোমার কাছে কিন্তু একদম ফাইনাল ইয়ারের রেজাল্ট হাতে থাকতে হবে। আরেকটা জিনিস 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে, এখানে দেখে নাও, মাল্টিপল অ্যাপ্লিকেশনস টু ডিফারেন্ট আরআরবি অর সেম আরআরবি উইল লিড টু রিজেকশন অফ অল অ্যাপ্লিকেশনস। Any attempt to submit more than one application by a candidate against the CEN shall result in disqualification or debarment from the recruitment process and future examinations of RRB and RRC। মানে তুমি যদি মনে করো যে আমি একাধিক আরআরবির জন্য ফর্ম ফিল আপ করবো, কলকাতাতেও করব, মালদাতেও করব, মুম্বাইয়েও করব, এবং তুমি যদি সেই রকমই অ্যাটেম্প্ট করো আর সেরকম যদি পরীক্ষা তুমি দিতে যাও একাধিকবার, তাহলে এবারের পরীক্ষা যত ক্যান্সেল হবেই, এবং ইন ফিউচারও যাতে তুমি পরীক্ষাতে আর না বসতে পারো সেটাও ওরা দায়িত্ব নেবে। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো ঠিক আছে, চলো তারপরে এগোনো যাক। আর ফর্ম ফিল আপ করার আগে কিন্তু তোমাদের আগে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? যাদের এইখানে লেখা আছে এই জায়গাটাতে, যে তোমরা আগে কিন্তু যাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, দেন আরআরবি চুজ করবে, তারপরে কিন্তু তোমরা পোস্ট দেওয়া বা পোস্ট প্রেফারেন্স দেওয়া বা নিজেদের ইনফরমেশন দেওয়া সেগুলো কিন্তু করতে পারবে। আর আমি আগেই যেটা বললাম যে কোনোভাবেই কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টের ইনফরমেশন বা আরআরবি চুজ করে নিলে পরে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো প্রথমেই কিন্তু ভেবে চিনতে ডিসাইড করবে যে তুমি কোন আরআরবির জন্য পরীক্ষা দিতে চাইছো, সেটা কলকাতায় দিতে চাইছো নাকি তুমি ওড়িশাতে গিয়ে দিতে চাইছো নাকি তুমি মুম্বাইয়ে গিয়ে দিতে চাইছো, সেটা নিজেরা ভালো করে ডিসাইড করে নেবে, তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। আর নর্মালাইজেশন তো হবেই, সেটাও লেখা আছে। আর এখানে দেওয়া আছে দেখো, নেগেটিভ মার্কিং কিন্তু তোমার 1/3 করে, মানে 3টে প্রশ্ন যদি ভুল হয় তার জন্য কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। এগুলো তো আমরা জানি হয়, আলাদা করে এখানে নতুন কিছুই নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে দেখে নাও, ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি। মানে ধরো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ অন্য কোথাও, অন্য কোনো রাজ্যে ধরো পরীক্ষা দিতে চাইছো, তাহলে যদি এসসি বা এসটি হও এবং তার যদি প্রপার সার্টিফিকেট তোমার কাছে থাকে, তাহলেই কিন্তু এই যে ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে বাস অ্যাডমিসিবল টু এসসি এসটি ক্যান্ডিডেট অনলি উইল বি প্রোভাইডেড উইথ দেয়ার কল লেটার ফর ভেরিয়াস স্টেজ অফ সিলেকশন। এই যে মেডিকেল এক্সামিনেশন বা যা যা হবে, CBT 1 বা CBT 2, এটা কিন্তু তুমি যদি এসসি বা এসটি হয় এবং প্রপার সার্টিফিকেট যদি থাকে তাহলেই কিন্তু ফ্রি হবে। আচ্ছা, এখানে আছে তোমার মেডিকেল ফিটনেস, যেটা আমি আগেই বললাম, ওখানে পোস্টগুলো যেখানে লেখা ছিল সেখানে দেওয়া আছে, তো দেখে নেবে। মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি পরীক্ষাতে পাশ করে গেলে,
খুব ভালো পরীক্ষা দিয়েছো, তুমি একদম CBT 1 CBT 2-তে পাশ করে গেলে, কিন্তু তুমি চোখ পরীক্ষাতে ফেল করে গেলে, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা সেটাতে তুমি ফেল করে গেলে, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি চাকরিটা পাবে না। তাই কার কীরকম চোখের পরিস্থিতি সেটা দেখে নিও, দরকার হলে আমি এই জিনিসটার ওপরেও একটা ডিটেলস ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? পরে পরে আমি এইটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। তো মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা A2-তে কী হয়, B2-তে কী হয়, C2-তে কী হয়, এখানে সব লেখা আছে, এবং কোন পোস্টের জন্য কোনটা দরকার, কোন পোস্টের জন্য কোন মেডিকেল স্ট্যান্ডার্ডটা দরকার হবে সেইটা কিন্তু ওখানে লেখা ছিল, যেটা হচ্ছে আমাদের 4 নম্বর পেজে ছিল বোধহয়। আমি আরেকবার যাচ্ছি 4 নম্বর পেজে, এই যে এখানে দেখে নাও। B2 জন্য তোমার মেডিকেল সায়েন্স, যদি তুমি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটার জন্য যদি তুমি ফর্ম ফিল আপ করো, বা এইটা যদি তুমি ফার্স্ট প্রেফারেন্স দাও, তাহলে কিন্তু তোমাকে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা সেটা কোয়ালিফাই করতেই হবে। স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, এটার জন্য কিন্তু A2। এলপি যেটা হয় লোকো পাইলট, সেটার জন্য A1 থাকে, বাট এটা তো তোমার এনটিপিসির, এখানে এলপির পোস্ট নেই। আর এই যে তোমার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে C2টা হচ্ছে মোটামুটি আমাদের যাদের অনেকেরই মানে পাওয়ার, চোখের মাইনাস পাওয়ার অনেকটাই বেশি, C2টা কিন্তু তাদের জন্য হয়, ঠিক আছে? ধরো কারোর চোখের পাওয়ার -5 বা -6, তারা কিন্তু C2-তে তোমার কোয়ালিফাই করে যায়। বাট A2 B2 যদি তোমার চোখের পাওয়ার -4-এর থেকে বেশি থাকে, তাহলে কিন্তু সেগুলো অ্যাপ্লিকেবল নয়। যাই হোক, এত বেশি ডিটেলসে এখানে লেখা নেই, প্রয়োজনে আমি এটার ওপরে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ওকে? তাহলে এখানেও লেখা আছে, দেখে নাও ভিশন স্ট্যান্ডার্ড কোনটাতে কি দেখা হবে সেটাও এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এইখানে একটু তোমার 8 নম্বর পেজেরই শেষের দিকে, এই যে এজ লিমিট দেওয়া আছে, দেখে নাও। সেটা আমাদের আগেও দেওয়া ছিল, 18 থেকে 33 বছর বয়স। 18 থেকে 33 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে। এখানে দেখে নাও, এই যে UR আর EWS, এদের যে তোমার এজটা সেটা 0 to 01 মানে 1993, মানে এই ডেটের আগে যেন তাদের বর্ন না হয়, নট আর্লিয়ার দেন দিস ডেট, ওকে? আর ওবিসির ক্ষেত্রে দেখে নাও 0 to 01 90, কারণ 3 বছরের ছাড় থাকে। আর SC STদের ক্ষেত্রে দেখে নাও এখানে 1988, মানে 5 বছরের ছাড় আছে। এই যে এখানে লেখা আছে। আরও এক্স সার্ভিসম্যানদের জন্য কি এত দেখে নাও। তো মোটামুটি জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 33 বছর বয়সের মধ্যে যদি তোমরা হও, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই জিনিসটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 9-এ। আচ্ছা, তারপরে আমরা এগোই। তারপরে এখানে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। সেটা তো আমরা জানি, গ্র্যাজুয়েট লেভেল মানে তুমি যে কোনো স্ট্রিমে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, বিটেক করে থাকো তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু ওই যেটা বললাম যে তোমার লাস্ট ডেট আর কি, মানে ক্লোজ হওয়ার আগে, অ্যাপ্লিকেশান ডেট ক্লোজ হওয়ার আগে অবধি যেন তোমার কাছে ফাইনাল ইয়ারের রেজাল্ট হাতে থাকে, না হলে কিন্তু হবে না, ওকে? ফাইনাল ইয়ারের রেজাল্ট হাতে থাকতে হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর এখানে দেখো কি আছে, এক্সামিনেশন ফি দেখে নাও। ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশনড বিলো, সিরিয়াল নাম্বার 2, এখানে আউট অফ দিস 500, দেখে নাও। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফি হচ্ছে 500 টাকা, ওকে? যার মধ্যে 400 টাকা ফেরত দেওয়া হবে যদি তুমি CBT 1 এক্সাম অ্যাপিয়ার করো, পরীক্ষা যদি দাও, তাহলে তারপরে কিন্তু 400 টাকা তোমার কাছে ফেরত চলে আসবে। আর 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে, দেখে নাও। SC ST এক্স সার্ভিসম্যান, PWBD ফিমেল ট্রান্সজেন্ডার, এদের জন্য কিন্তু, আর এই যে EBC মানে মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ওকে? এখানে কিন্তু আবার ক্লিয়ারলি লিখে দিয়েছে EBC শুড নট বি কনফিউজড উইথ OBC অর EWS। এটার সাথে গুলিয়ে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এদের জন্য কিন্তু তোমার এই যে 250 টাকা দিতে হবে, এবং CBT 1-এ যদি তুমি অ্যাপিয়ার করো তাহলে সেই 250 টাকা আবার ফেরত চলে যাবে। তার মানে জেনারেল ক্যান্ডিডেট মেলদের জন্য হচ্ছে 500 টাকা, যার মধ্যে 400 টাকা ফেরত আসবে, আর বাকি ক্যাটাগরিতে কিন্তু 250 টাকা, যেখানে পুরোটাই কিন্তু ফেরত আসবে। এইটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 10-এ। পেজ নাম্বার 17-এ চলে আসছে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে ফুল রিক্রুটমেন্টটা হবে।
তো এখানে দেখো লেখা আছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু এনি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য আরআরবি ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট। একটাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম একটাই তোমরা দিতে পারবে, ঠিক তো? মানে ওই যে আমি প্রথমেই বললাম ডিফারেন্ট আরআরবিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, যে কোনো একটা আরআরবি তোমাকে চুজ করে নিতে হবে। কীভাবে পরীক্ষা হয় আমরা যদিও জানি, তাও এখানে ডিটেলসে লেখা আছে সিবিটি 1, সিবিটি 2, তারপরে তোমার টাইপিং টেস্ট হবে, মানে কম্পিউটার বেস টাইপিং স্কিল, যেগুলো তোমার টাইপিস্টের পোস্ট আছে সেইগুলোর জন্য। এছাড়া কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এইগুলো কিন্তু যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, বেশ অনেকগুলো স্টেজ আছে এরপরে। তো এখানে দেখো লেখা আছে ডিটেলসে স্টেজ 1 যেটা কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমার 90 মিনিটের পরীক্ষা। যদিও আমরা জানি, আমরা তাও একবার দেখে নিই। 90 মিনিটের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 30, ম্যাথমেটিক্স 30 এবং জেনারেল ইন্টেলিজেন্সের জন্য তোমার 30 নাম্বার, মোট হচ্ছে 100 নাম্বার। ওকে, এবং তোমার 1/3 করে কাটা যাবে। 3টে প্রশ্ন যদি ভুল হয় তাহলে তার জন্য 1 নম্বর করে কাটা যাবে, এবং 1.5 ঘন্টা টাইম থাকছে সিবিটি 1 এর জন্য। সিবিটি 1-এ যারা কোয়ালিফাই করবে, এবং এখানে কিন্তু ডিটেলসে লেখাও আছে যে তোমার কিসের জন্য কি কি সিলেবাস থাকছে, সিলেবাসটাও এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো নিয়ে তো আমরা পরে আমি তো তোমাদের ম্যাথসটা রেগুলার বেসিসে করাতেই থাকবো। এখন থেকে কিন্তু একদম রেডি হয়ে যাও। আমি কিন্তু এই চ্যানেলে ম্যাথসের জন্য আরআরবি, স্পেশালি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ম্যাথসের লাইভ ক্লাস কিন্তু রেগুলার বেসিসে চালু করব খুব তাড়াতাড়ি। সবাই কিন্তু ফলো করতে থাকবে ক্লাসগুলো। এখানে ডিটেলসে সিলেবাস দেওয়া আছে। সিবিটি 1-এ যারা কোয়ালিফাই করবে তারা যাবে সিবিটি 2-তে। সিবিটি 2-তে এখানে দেখে নাও, বলছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি শর্টলিস্টেড শ্যাল বি 15 টাইমস দ্য কমিউনিটি ওয়াইজ ভ্যাকেন্সিস অফ পোস্ট নোটিফাইড এগেনস্ট দ্য আরআরবি। বোঝা গেল? মানে বলছে যে যেই পোস্টের জন্য যতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার 15 টাইমস পাস করাবে সিবিটি 1-এ, যারা সিবিটি 2 পরীক্ষা দিতে পারবে। তো সিবিটি 2-তে আমরা জানি 90 মিনিটের পরীক্ষা, 120 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা, ম্যাথমেটিক্স 35টা, আর জেনারেল ইন্টেলিজেন্সও 35টা। ঠিক আছে, মোট হচ্ছে 120টা প্রশ্ন থাকে, 90 মিনিট, এখানেও 90 মিনিট, এবং এখানেও কিন্তু 1/3 করে তোমার নেগেটিভ মার্কিং থাকবে। মানে যদি 3টে ভুল হয় তাহলে 1 নম্বর করে কাটা। এখানেও ডিটেলসে সিলেবাস দেওয়া আছে, এগুলো তোমরা পেজ নাম্বার 18 আর 19-এ পেয়ে যাচ্ছ। আচ্ছা, এগুলোতে যারা কোয়ালিফাই করবে এবং যে রকম পোস্ট তোমার প্রেফারেন্স দেবে তার উপরে আসছে তোমাদের টাইপিং টেস্ট। এখানে লেখা আছে দেখো, কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট ফর দ্য পোস্ট অফ দ্য সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, কম্পিউটার টাইপিং স্কিল বেসড অফ কোয়ালিফাইং নেচার। এখানে কিন্তু তোমার এই পোস্টগুলোর জন্য, এই যে টাইপিস্ট যেগুলোতে লেখা আছে সেটার জন্য কিন্তু কম্পিউটার বেসড টাইপিং স্কিল নেওয়া হবে, এবং তাতে তোমাকে কোয়ালিফাই কিন্তু করতেই হবে। এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট শুড বি এবল টু টাইপ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ or 25 word per minute in Hindi on personal computer only without editing tools and spell check facility। বোঝা গেল? দেখে নাও, ইংলিশ যদি হয় তাহলে 30 words per minute, আর হিন্দি যদি হয় তাহলে 25 word per minute। এই যে এখানে লেখা আছে, দেখে নাও, দ্য সামারি অফ দ্য ভেরিয়াস স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ডিটেলড অ্যাজ অ্যাবাভ দ্য নোটিফাইড পোস্ট। ওকে, গুডস ট্রেন ম্যানেজার, এই যে এখানে আবার পে লেভেলটাও দেওয়া আছে কোনটার জন্য কি। স্টেজ 1 এইখানে যে কটা, মানে 6টা পোস্টই কিন্তু তোমার স্টেজ 1, মানে সিবিটি 1 যেটা সেটা দিতেই হবে, সিবিটি 2 যেটা সেটা দিতেই হবে। স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট, গুডস ট্রেন ম্যানেজার যেটা তাদের জন্য কিন্তু লাগবে না। ওকে, আচ্ছা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের জন্য কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট এইটা তোমার লাগবেই। ওকে, আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে চিফ কমিশনার কাম টিকিট সুপারভাইজার, এদের জন্য দরকার নেই। আর বাকি যে দুটো দেওয়া আছে স্টেশন মাস্টার আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, মানে তুমি কতটা কম্পিউটার জানো সেই দুটো এই পোস্টের জন্য চেক করা হবে। ওকে, এবং এখানে কিন্তু অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে নেবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তোমার চোখের অবস্থা কেমন তার উপরে কিন্তু তুমি পোস্ট প্রেফারেন্স দিও। ডকুমেন্ট ভেরিফিকেশান তো হবেই তারপরে। আচ্ছা, আর এখানে লেখা আছে পেজ নাম্বার 21-এ যদি যাই তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে না লাগবে সেটা ডিটেলসে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও। এগুলো নিয়ে আমার আলোচনা করার কিছু নেই, নিজেরা এটা অ্যাপ্লিকেশান যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যখন করতে যাবে তখন এই গাইডলাইনগুলো ফলো করো।
এগুলো তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 21-এ। পেজ নাম্বার 21-এ পেয়ে যাচ্ছ তোমরা লিস্ট অফ আরআরবি ওয়েবসাইট। তুমি যে আরআরবির জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো বা যে আরআরবিটা তুমি চুজ করেছো সেই আরআরবিতে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে। এখানে দেখে নাও, এখানে পুরো লিস্ট দেওয়া আছে। এবারে তুমি কোনটার জন্য অ্যাপ্লিকেবল। যদি বলো কলকাতা, তাহলে এই যে এইখানে আছে আরআরবি কলকাতা, www.rrbkolkata.gov.in। এছাড়া মালদার জন্য তুমি করতে পারো বা শিলিগুড়ি, এই তিনটেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। আর বাকিগুলো তোমার আদার স্টেটে, তুমি চাইলে আদার স্টেটে গিয়ে পরীক্ষা দিতে পারো। এটা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 25-এ। পেজ নাম্বার 29-এ দেওয়া আছে পোস্ট ওয়াইজ প্যারামিটার। কোন পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে, কোয়ালিফিকেশান কি আছে, এইটা নিয়ে ডিটেলসে, মানে আগেও বলা ছিল, এখানে কিন্তু আরও ডিটেলসে দেওয়া আছে। তো আমি এইটা নিয়ে লং ভিডিও পরে আপলোড করব, তোমরা এখানে দেখে নাও যে কোন পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে। এইটা গুরুত্বপূর্ণ। পে কমিশন তো ঠিক আছে, যা আছে আছে, বাট মেডিকেল স্ট্যান্ডার্ডটা আমাদের এখানে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। কোয়ালিফিকেশানগুলো এখানে দেওয়া আছে। তোমার গ্র্যাজুয়েট হতেই হবে। গ্র্যাজুয়েটের সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না এই মুহূর্তে। তো এখানে সমস্ত পোস্টের ব্যাপারে লেখা আছে পেজ নাম্বার 29-এ। তারপর পেজ নাম্বার 30 থেকে শুরু হচ্ছে তোমার কোন আরআরবির এগেনস্টে কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেই হিসেবে। ইউআর, এসসি, এসটি এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। পেজ নাম্বার 30 থেকে তোমরা পেয়ে যাবে। আমরা যদি পেজ নাম্বার 35-এ আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আরআরবি কলকাতা, আরআরবি মালদা, এইগুলো নিয়ে এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে পেজ নাম্বার 35-এ। চলো এই অবধি। এই নোটিশটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে ভালোভাবে কিন্তু নোটিশটা পড়ে নাও। আর যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নেবে। যেহেতু তোমাদের 21 অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাই আমরা একদম দেরি করব না। মনে রাখবে যতটা তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করা যায়, কিন্তু পরে তোমার ওয়েবসাইটে গন্ডগোল হতে পারে, বিভিন্ন কিছু প্রবলেম আসতে পারে। তো এই জিনিসগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া ভালো। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই কম্পিটিটিভ ম্যাথস সেন্টারে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ম্যাথসের লাইভ ক্লাস স্টার্ট হবে খুব তাড়াতাড়ি। তো যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, তারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে রাখো, যাতে কোনো নোটিফিকেশান, আমি যখন যা পরীক্ষার নোটিফিকেশান আসে আমি সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট দিতে থাকি। তো সেগুলো যাতে মিস না হয়, ওগুলো জয়েন করে রেখো। এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতেও জয়েন করে রেখো। আর অবশ্যই সবার সাথে শেয়ার করো, যাতে আমি লাইভ ক্লাসগুলো যখন শুরু করব সবাই যাতে ক্লাসগুলো করার সুযোগ পায়। তো ঠিক আছে, চলো তাহলে আবার পরের ক্লাসে দেখা হবে।